তাদের পরিচয়টা সুমন ভট্টাচার্য করে দিয়েছে। দেখুন, আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৈকত মিত্র, চলচ্চিত্র তারকা বিমান, আরিফ খান, আছেন সুদেষ্ণা রায়, অনন্যা চক্রবর্তী, রন্তিদেব সেনগুপ্ত, দুজন প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুল্য এবং বিশ্বনাথ চক্রবর্তী, আছেন রন্তিদেব সেনগুপ্ত এবং পার্থ ব্যানার্জি, আছেন ডক্টর বর্ণালী মুখোপাধ্যায়, সুশান্ত রায়, সিদ্ধব্রত দাস এবং আরো অনেকে। আপনারা জানেন যে আমরা নাজমুল হক, আপনারা জানেন যে আমরা প্রায় 2 মাস ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় মোদি হটাও দেশ বাঁচাও এই স্লোগান নিয়ে গেছি। সেই পরিপ্রেক্ষিতে আজকে সাংবাদিক সম্মেলন শুরু করছেন পণ্ডিত। দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে নির্বাচন পর্যন্ত আমাদের কাজ তো থাকছেই, নির্বাচনের পরেও দেশ বাঁচাও গণমঞ্চ থাকবে এবং আমরা আমাদের কাজ চালিয়ে যাব। আমাদের কাজ প্রধানত হচ্ছে মূল যে কাজ, সেই মূল কাজটা হচ্ছে আমাদের দেশে যাতে একনায়কত্ব বিকশিত হতে না পারে, আমাদের দেশে যাতে সংবিধানকে অগ্রাহ্য করে শাসক দল কোনো কাজ করতে না পারে, আমাদের দেশে যাতে অর্থনৈতিক দিক থেকে একটা যে ইন্ডাস্ট্রিজ চলছে সেই ইন্ডাস্ট্রিজ যাতে বন্ধ হয়, আমাদের দেশে যে ধরনের কালা কানুনগুলো আছে সেই কালা কানুনগুলো যাতে তুলে নেওয়া হয়, এরকম বিভিন্ন বিষয় আমাদের বক্তব্যের মধ্যে ছিল, আগামী দিনেও থাকবে। নির্বাচন হয়ে গেল, নির্বাচনের ফলও বেরিয়ে গেছে। সে সম্পর্কে আমরা এই কথা বলতে চাই যে নরেন্দ্র মোদী যে ঔদ্ধত্যের পরিচয় দিয়েছিলেন, যেভাবে গর্ব ভরে তিনি বলেছিলেন 400 বার, ভারতের সাধারণ মানুষ তারা এটা হতে দেয়নি, 240-এ তাকে থামিয়ে দিয়েছে। শুধু থামিয়ে দেননি, তাদের বাধ্য করেছেন যে বিজেপি সরকার থেকে মোদী সরকার হয়েছিল, এখন নরেন্দ্র মোদীকে তারা বাধ্য করেছে এনডিএ সরকার এই কথাটা বলতে। এবং আগামী দিনে এই একটা যুক্ত সরকার চালানো, যুক্তফ্রন্টের সরকার চালানো যে কি কঠিন, যেটা নরেন্দ্র মোদী তার জীবনে কোনোদিন বুঝতে পারেননি, এবার হারে হারে তিনি সেটা বুঝবেন। এটা বুঝিয়েছেন তাকে সাধারণ মানুষের যে ভোট প্যাটার্ন, সেই প্যাটার্নটা এই কথা বুঝিয়ে দিয়েছে। পাশাপাশি এটা বুঝিয়েছে যে তুমি চাইলেই আর এই যে যা যা বলেছ, তোমাদের এজেন্ডা যা যা আছে, চাইলেই সবগুলো আর করতে পারবে না। তার কারণ শরিকদের মতামত দিতে হবে। এর আগে একা বা মন্ত্রিসভার কয়েকজনকে নিয়ে বসে একের পর এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পার্লামেন্টে একটা বড় অংশ বিরোধী পক্ষকে বার করে দিয়ে 147 না 149 সেই সংখ্যাটা ছিল, তাদের বার করে দিয়ে একের পর এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্ভবত মানুষের এই রায় নরেন্দ্র মোদীকে এই ধরনের কাজ থেকে বিরত করবে, যদি তিনি সত্যি তার অবতার রূপ ছেড়ে তিনি যদি আবার মানুষের উপর ফিরে আসেন, তাহলে তাকে এই কথাগুলো, মানুষের কথাগুলো তাকে স্মরণ করতেই হবে, স্মরণ করেই কাজ করতে হবে। মন্ত্রিসভা গঠন হয়েছে, আমরা দেখলাম যে মূল মূল পোর্টফোলিওগুলো একেবারে ক্লিন যে পোস্টগুলোকে বলে, সেই সমস্ত পোস্টগুলো বিজেপি লোকেরা নিয়ে নিয়েছে
এবং সেখানে যাতে কোনো গন্ডগোল না হয়, যারা যে মন্ত্রী ছিলেন প্রায় সকলকে সেই মন্ত্রিত্বের পদ দিয়ে দিয়েছে, অর্থাৎ দলের মধ্যে ঝামেলা খুব কম রেখেছে। তাও আমরা দেখতে পাচ্ছি মোহন ভাগবত গতকাল প্রকাশ্য ভাষণে যে যে ইঙ্গিতগুলো দিয়েছে, সেটা যদি তার মনের কথা হয় তাহলে সেটা প্রকাশ্যে বলা যেতে পারে যে সেটা নরেন্দ্র মোদীর বিরুদ্ধেই যাবে। এই কথাগুলো আপনারা সকলে শুনেছেন। আমাদের দিক থেকে আমরা বলতে চাই, এটাকে আমরা আরএসএস বিজেপির একটা বিরাট দ্বন্দ্ব এইভাবে দেখছি। তার কারণ আরএসএস বিজেপি বোঝাপড়া ছাড়া আজকের যে অবস্থায় নরেন্দ্র মোদী গেছিলেন সেই অবস্থায় যেতে পারতেন না। আজকে গোটা ভারতবর্ষ জুড়ে আরএসএস এর যে রমরমা, সেটাও এই 19 সালের নির্বাচনের পর অনেক বেশি হয়েছে। তবে একটা কথা ঠিক যে দ্বন্দ্ব যেমন ঐক্য যেমন থাকে, দ্বন্দ্বও তেমন থাকে। ঐক্যের এক পিঠে দ্বন্দ্ব, এক পিঠে ঐক্য। তো সেইটা আমরা এক্ষেত্রেও দেখতে পাচ্ছি। আগামী দিন বলে দেবে যেটা কি দাঁড়াবে, বিরোধীদের সাথে কি সম্পর্ক করতে হয়, সেই রাজধর্ম শিখিয়েছেন কালকে মোহন ভাগবত। এতদিন কোথায় ছিলেন এই প্রশ্নটা তাকে কেউ করতেই পারে। এতদিন তো শেখাননি। বাজপেয়ী শিখিয়েছিলেন 2002 সালে, কিন্তু তারপর থেকে আপনারা কিছু শেখাননি, বরং আপনারা চেয়েছেন যাতে নরেন্দ্র মোদী বিপুল ভোটে জয়যুক্ত। তাহলে আজকে হঠাৎ এই কথাগুলো আপনাকে বলতে হচ্ছে কেন? তার একটা বড় কারণ হচ্ছে মানুষ। মানুষকে এই কথাগুলো বললে মানুষ হয়তো ভাববে যে সব দোষ নরেন্দ্র মোদী, আরএসএস এর কোনো দোষ নেই। আমাদের দিক থেকে আমরা এটা স্পষ্ট করে বলতে চাই, আরএসএস এর 75 বছর পূর্ণ হচ্ছে, 100 বছর। এই 1925 সালে তৈরি হয়েছিল, 2025 সাল আসছে। এই 100 বছরকে কেন্দ্র করে তারা কি কি করবে না করবে সেটা তো তারা ছক বেঁধেই রেখেছে। তো আমরা এটা বলতে চাই, মানুষের এবারের ভোট সেই ক্ষেত্রে তাদের খুব বেশি সাহায্য করবে না। আগামী দিনগুলোতে আমাদের দিক থেকে আমরা একটা 20 দফার দাবিপত্র এখানে রেখেছি। আজকে আপনাদের সামনে আমাদের আরো যে বিশেষ বক্তব্যগুলো, সেই নির্বাচন পরবর্তী সময় আগামী দিনে কোথায় আমরা চলেছি এই সম্পর্কে নন্দিনী সেনগুপ্ত এবং আমাদের সুমন ভট্টাচার্য, এই দুজন আজকে আপনাদের কাছে বক্তব্য রাখবেন। আমি প্রথমেই সুমন ভট্টাচার্যকে বলার জন্য অনুরোধ করছি। হ্যালো, দেখুন, মাননীয় কোলেদুদা যেখানে শেষ করলেন সেখান থেকে আমি শুরু করি। সবচেয়ে বেশি ধন্যবাদ ভারতবর্ষের জনগণ, যে তারা ভারতবর্ষকে আবার গণতন্ত্রে ফেরত আনে। ভারতবর্ষের গণতন্ত্রের এটাই স্ট্রেংথ, এটাই শক্তি। ভারতবর্ষ আবার সবাইকে মনে করিয়ে দিল যে কেউ অতি মানবগান বা কেউ দেবতা নয়। সেই পরিপ্রেক্ষিতে নতুন সরকারের কাছে আমাদের কিছু সুস্পষ্ট দাবি আছে। আমি প্রথমে কয়েকটা বলছি, তারপর বাকিগুলো রন্তিদা বলবেন। প্রথম দাবি আমাদের অবশ্যই, এবং যেটা পণ্ডিতদা বলেছেন, আবার যদি মোহন ভাগবতকে কোট করি, সেই কোট করে যে ভারতবর্ষের গণতন্ত্রে বিরোধীদের সম্মান দিতে হবে। বিরোধীদের বিরুদ্ধে শুধুমাত্র ইডি এবং সিবিআই কে লাগিয়ে দেওয়া হবে, এটা চলতে পারে না। ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করতে গেলে ইডি এবং সিবিআই এর অপপ্রয়োগকে বন্ধ করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে পক্ষপাত মুক্ত এবং নিরপেক্ষ করতে হবে। কেন আমরা এটা বলছি সেটা আপনারা সবাই জানেন। শুধুমাত্র কলকাতা হাইকোর্টের দুজন বিচারপতির সাম্প্রতিক স্বীকারোক্তি আমার মনে হয় কেউই ভুলে যাবে। আমাদের তৃতীয় দাবি,
যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো বৈষম্য করা যাবে না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে বিজেপি বৈষম্য করে সেটা ইভেন বিজেপির নিজস্ব মন্ত্রী পরিষদ দেখলেও বোঝা যাবে। রাজস্থান থেকে 14 জন জিতলে 3 জন ক্যাবিনেট মন্ত্রী হন বিজেপি। পশ্চিমবঙ্গ থেকে বিজেপির 12 জন সাংসদ জিতলেও কেউ পূর্ণমন্ত্রী হন না। ফলে তারা পশ্চিমবঙ্গকে কতটা জায়গা দেন সেটা আমরা দেখি হচ্ছে। আমাদের চতুর্থ দাবি, পশ্চিমবঙ্গের প্রতি কোনো বৈমাত্র আচরণ করা যাবে না। অর্থাৎ দেশের অন্য রাজ্যগুলোকে যখন এইমস বা আইআইটি দেওয়া হয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেগুলো মাথায় রাখতে হয়। আমাদের অবশ্যই দাবি, সেটাও যেটা পণ্ডিতদা বললেন, মোহন ভাগবত মনে করিয়ে দিয়েছেন, ধনীরা আরো ধনী হবে এবং গরিবরা আরো গরিব হবে, এটা চলতে পারে না। যেভাবে শেয়ার বাজারে কারচুপি করে যে নিয়ে সব বিরোধীরাই সরব হয়েছে, এবং আপনাদের মনে থাকবে আমরাও এখানে সাংবাদিক সম্মেলন করেছিলাম, যে যেভাবে কোন বিশেষ বণিক গোষ্ঠীকে বা শিল্প গোষ্ঠীকে সহায়তা করা হচ্ছে, তার বিরুদ্ধে তদন্ত করতে হবে। আমাদের অবশ্যই দাবি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে তার তদন্ত, কিন্তু কেন্দ্রের কাছ থেকে রাজ্যের যা প্রাপ্য তা যেন আটকে রাখা না হয়। আমার মনে হয় যে এবারের নির্বাচন অনেক কিছুকে পরিষ্কার করেছে। সেই সত্যের উপর দাঁড়িয়ে নিশ্চিত বিজেপি বা কেন্দ্রের সরকার আগামী দিনগুলো চালাবে। এবার বাকিগুলো রোগীরা বলবে। প্রথমে আপনাদের সকলকে আমার শুভেচ্ছা। একটা কথা প্রথমেই বলি যে এই নির্বাচনের ফলাফল ঘোষণার পরেও দেখা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ যে সংবাদ মাধ্যমগুলি, তারা এই নির্বাচনও নরেন্দ্র মোদীর জয়কে বিশাল আকারে দেখাতে চেষ্টা করছে এবং তৃতীয়বার তার প্রধানমন্ত্রী হওয়াকে একটা ঐতিহাসিক ঘটনা করে বর্ণনা করছে। আমরা নরেন্দ্র মোদীর এই জয়কে জয় বলেই মনে করছি না এবং মনেও করছি না এতে বিজেপির বিপর্যয় হয়েছে। তার কারণ, নরেন্দ্র মোদী স্বয়ং বলেছিলেন এবার 400 পার করতে হবে। সে জায়গায় ভারতীয় জনতা পার্টি 240 আটকে গেল। বারাণসীতে নরেন্দ্র মোদীর জয়ের ব্যবধান গতবারের 5 লক্ষ থেকে কমে এবার 1.5 লক্ষে পৌঁছল। উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোটের কাছে বিপর্যস্ত হল এনডিএ জোট বিজেপি। মহারাষ্ট্রে, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে এই জায়গাগুলোতে বিজেপি সম্পূর্ণ পর্যদস্ত এবং এনডিএ জোট নিচ্ছে ছাড়া মানল না। এটা আর যাই হোক, নরেন্দ্র মোদী ও বিজেপির পক্ষে খুব সম্মানজনক নয় এবং তারা একটি প্যাচে ভর দিয়ে সরকার গঠন করেছে। ফলে এই জয়কে কোনো বিশাল জয় বলে আমরা মনে করছি না, সে যে জয়ই প্রচার। আপনাদের কাছে আমাদের যে প্রেস বিবৃতিটি পৌঁছেছে, আপনারা দেখেছেন যে 20টি দাবি আমরা এনডিএ সরকারের কাছে করেছি। এই দাবিগুলোই কিন্তু আমরা নির্বাচনের আগে প্রচারে এনেছিলাম এবং নির্বাচনে ফলাফল প্রমাণ করছে যে এই দাবিগুলির পক্ষে মানুষ রায় দিয়েছে। এক্ষেত্রে অনেকগুলি সুমন বললেন, আমি আর কয়েকটা বলে দিই। যেমন এই দাবিগুলির ভেতর আছে এনআরসি, সিএএ, পিএমএল এর মতো জনবিরোধী কারাকানুন অবিলম্বে বাতিল করতে হবে। অভিন্ন দেওয়ানি বিধি চালু করা চলবে না। প্রত্যেকটি সম্প্রদায় এবং গোষ্ঠীকে তাদের নিজস্ব সামাজিক এবং ধর্মীয় আচরণগুলি পালন করার স্বাধীনতা দিতে হবে। রাজ্য সরকারের কাজে রাজ্যের অনুমতি ছাড়া অযাচিতভাবে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। মনে রাখতে হবে, ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো এখনো বজায় আছে। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। তদন্তের অজুহাতে বিভিন্ন বিরোধী দলের নেতাদের ইডি, সিবিআই হেফাজতে নিয়ে দীর্ঘদিন আটক করে রাখা হয়েছে, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যারা দমনমূলক আইনে গ্রেপ্তার হয়েছেন, তাদেরও অবিলম্বে মুক্তি চায়। মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের একচ্ছত্র অধিকার কেন্দ্র সরকারের হাতে রাখা চলবে না, নিরপেক্ষভাবে এই নিয়োগ করতে হবে। নির্বাচন কমিশনকে স্বচ্ছতার সঙ্গে নিরপেক্ষ ভূমিকা পালন করতে দিতে হবে। কারণ এবার নির্বাচনের সময় আমরা নির্বাচন কমিশনের যে ভূমিকা দেখেছি, তার ফলে আমাদের এই সন্দেহই গাঢ় হয়েছে যে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। রাজ্যের বকেয়া অর্থ আটকে রাখা চলবে না।
পিএম কেয়ার ফান্ডের টাকার হিসাব দিতে হবে। রিজার্ভ ব্যাংক থেকে কত অর্থ কেন এবং কি কারণে সরকার তুলে নিয়েছে তার হিসাব চাই। সুমন বলেছে, তার আরেকবার আমি আপনাদের বলছি, এটা খুব গুরুত্বপূর্ণ, যে ভুয়ো নির্বাচনী সমীক্ষা করিয়ে শেয়ার বাজার থেকে লক্ষ লক্ষ টাকা লুট করার পিছনে কারা আছে তার তদন্ত চাই। রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে কোন সংস্থাকে কত কোটি টাকা ঋণ মকুব করা হয়েছে এবং কেন করা হয়েছে তার তদন্ত চাই। নির্বাচনী বন্ড কেনার পরিবর্তে কোন সংস্থাকে কোন কোন সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে তার তদন্ত চাই। নিট পরীক্ষার দুর্নীতি নিয়ে অবিলম্বে তদন্ত শুরু করতে হবে। রাজনৈতিক নেতা এবং দলগুলির ঘৃণা ভাষণ এবং মেরুকরণকে কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে। কোন রাজ্যপাল যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনৈতিক দলকে মদত দেওয়া বন্ধ করেন, সেটা বন্ধ করতে হবে। যদি কোন রাজ্যপাল এরকম কোন আচরণ করে থাকেন, তাহলে অবিলম্বে তাকে রাজ্যপালের পদ থেকে অপসারণ করা হোক। কোন রাজ্যপালের বিরুদ্ধে দুর্নীতি বা অসদাচরণের অভিযোগ ওঠে, তাহলে তাকে পদ থেকে সরিয়ে যথাযথ তদন্ত করতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়, দলিত এবং জনজাতিদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। এই ধরনের অত্যাচারের অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অবলম্বন করতে হবে। বড় শিল্প গোষ্ঠীকে পরিবেশ ধ্বংস করে শিল্প স্থাপনের অনুমতি দেওয়া চলবে না। অরণ্যের অধিকার অরণ্যবাসী জনজাতিদের হাতেই ন্যস্ত থাকতে হবে। মহিলাদের বিরুদ্ধে কোন রকম অশালীন মন্তব্য বা অশালীন আচরণ যদি কোন জনপ্রতিনিধি করেন, তাহলে তার জনপ্রতিনিধি পদ বাতিল করার আইন প্রণয়ন করতে হবে। এর বাইরেও তিনটি আরো দাবি আমরা আলোচনা করে স্থির করেছি, সেটা এর মধ্যে লেখা নেই, মুখে আপনাদের বলে দিচ্ছি। এক হচ্ছে রেল বেসরকারীকরণ এবং রেল হকারদের উচ্ছেদ করা চলবে না। দুই হচ্ছে পাঠ্যক্রমে ইতিহাস বিকৃতি করা চলবে না। জনস্বার্থের অসিলায় জনমানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা চলবে না। আর ইলেকট্রাল বন্ডের পরিবর্তে স্টেট ফান্ডিং এর ব্যবস্থা করতে হবে। এই দাবিগুলি আমরা এনডিএ সরকারের কাছে রাখছি এবং এই দাবিগুলি নিয়ে আমরা জোরদার প্রচার করবো, মানুষের কাছে যাবো। যদি এনডিএ সরকারের দাবি মেনে নেয় ভালো, না হলে এই দাবিগুলি নিয়ে ভবিষ্যতে আরো জোরদার আন্দোলনে নেমে আমরা এনডিএ সরকারকে বাধ্য করব এই দাবিগুলি মেনে নিতে। আপনারা শুনলেন যে আমাদের মূল বক্তব্যগুলো কি। একদিকে যেমন এই নির্বাচনের একটা সমীক্ষা আমাদের দিক থেকে আছে, সেই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে দুটো বিষয়। একটা হচ্ছে যে মানুষ দেখিয়ে দিল যে তোমরা শাসক পক্ষ যাই করো না কেন, আমরা আমাদের রায় আমাদের মতো করে ঠিক দিয়ে দেব। এটা হয়েছে। এবং সব থেকে বড় কথা, যেটা যে একটা ভয়ঙ্কর অপপ্রচার, যে এক্সিট পোলে যা হয়েছিল সেটাকে আমরা দুর্নীতির আরেকটি অংশ বলেই মনে করি। অর্থাৎ সমস্ত ধরনের বড় বড় যে মিডিয়া হাউসগুলো, সেই হাউসগুলোকে আগে থেকেই ব্রিফ করে দেওয়া হয়েছিল যে 400 বার্তা দেখা যাবে এবং এক্সিট পোলে বেশিরভাগ তারা সেই 400 বার্তা প্রায় দেখিয়ে ফেলেছিল। তো এর থেকে অন্যায় আর কিছু হয় না। আমরা তাই এই এক্সিট পোলের যে অপপ্রয়োগ, এই অপপ্রয়োগ বন্ধ করতে হবে, এই দাবি করছি। পাশাপাশি আমরা বলছি যে এই প্রশ্ন বারবার আসে যে নির্বাচনের টাকা কোথা থেকে আসবে। একথা ঠিক, নির্বাচনের টাকা কোথা থেকে আসবে? হাওয়ায় তো টাকা তৈরি হয় না। তো সেই ক্ষেত্রে আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট যে কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে। বিজেপি যে 6,500 কোটি টাকা ইলেকট্রাল বন্ড থেকে পেয়েছিল, আর 8,000-এর কাছাকাছি, 8,500, তাহলে সেই টাকা যদি দেওয়া যেত, আমাদের অনেকটা খরচ তা দিয়ে হয়ে যেত। তাছাড়াও কেন্দ্রীয় সরকারের অনেক খরচ হয় এবং সেই যে খরচ, সেই খরচে সবসময় দেখানো হয় পাবলিক ইন্টারেস্ট। পাবলিক ইন্টারেস্টেই সব খরচ হচ্ছে। তো আমরা বলছি এই কথা যে পাবলিক ইন্টারেস্টে ভোটের জন্য প্রার্থীদের যে খরচ,
সেই খরচ কেন্দ্রীয় সরকার দিকে এটা বাধ্য, যদি ঠিকভাবে জনমানসে আলোড়ন তোলা যায়, তাহলে তার সাথে সাথে এতে দুর্নীতিও বন্ধ করা যায়। আমরা খালি দুর্নীতি করে চেঁচিয়ে যাব এবং মুসলিমেও কয়েকজনকে যাকে লক্ষ্য করেছি সেরকম দু একজনকে আক্রমণ করে যাব। এর পরিবর্তে এই দাবিটা মিডিয়াতে উঠুক যে আমরা চাই কেন্দ্রীয় সরকার ইলেকশনের খরচে দায়িত্বটা ঠিক। তার অনেক টাকা খরচ হয়, এই ক্ষেত্রে খরচ করলে তার এমন কিছু যাবে আসবে। জিএসটি টাকা তারা কত তুলছে, কত লাভ হচ্ছে, সেই হিসেবটা দিলে আমরাই বলে দিতে পারবো যে নির্বাচনের জন্য যা খরচ তার কতটা অংশ তোমরা দিতে পারো। অবশ্যই পারো। ঠিক এইভাবে যেটা আমরা দেখেছি যে মানুষকে কোন রকম গুরুত্ব না দেওয়া, নেতারাই সব ঠিক করে নেবেন, তারা কটা আসন পাবেন, কোথায় কোথায় পাবেন, কিভাবে পাবেন, সেই ক্ষেত্রে মানুষ যে গুরুত্বপূর্ণ সেটা আমরা এবার দেখতে পেলাম। আশা করব শাসকরা সেটা বুঝবে। ক্ষমতায় থেকে কি করা যায় না, এইবার বিজেপিকে সেটা বুঝতে হবে। যদি তারা ভেবে থাকে যে মসনদের গুরুত্বপূর্ণ আসনগুলো সব দখল করে তারা একটা দীর্ঘকালীন রাজত্ব চালিয়ে যাবে, আমাদের ধারণা যে এই উত্তর কিন্তু বিরোধী দলগুলো দেবে। বিরোধী দলগুলো আরো ঐক্যবদ্ধ হোক এবং মানুষের যে ইস্যুগুলো, সেই ইস্যুগুলোতে যেখানে গণতন্ত্র কোনোভাবে অবদমিত হচ্ছে, সংবিধান লঙ্ঘিত হচ্ছে, সেই সমস্ত প্রশ্নে যাতে বিরোধী পক্ষ একসাথে দাঁড়াতে পারে এবং লড়তে পারে, আমরা সেটা চাই এবং সেই ব্যাপারে সবাইকে উদ্যোগ নেওয়ার জন্য বলি। আমরা এটাও বলতে চাই যে শুধু কাউকে গালাগালি দিয়ে এবং হতবান করে তাকে হারিয়ে দেওয়া যায় না। পশ্চিমবঙ্গ তার প্রমাণ। পশ্চিমবঙ্গে যে বড় চ্যালেঞ্জ ছিল, পশ্চিমবঙ্গের মানুষ সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে এবং সমস্ত শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তারা ভোটদান করেছেন। যে ধরনের অন্যায় চলেছে তার মধ্যে বলা যেতে পারে আরো 4 থেকে 6টা সিট তৃণমূলের পক্ষে আসতে পারত। সেই 4 থেকে 6টা সিট চলে গেছে নানা ধরনের কারণে। কোথাও কোথাও আমরাই আমাদের কারণ রয়েছি, এটা অত্যন্ত দুঃখজনক। সব মিলিয়ে আমরা আজকে এটা বলতে চাই যে স্বাধীনতা উত্তর ভারতে আমরা যা অর্জন করেছি সেটা কাউকে আমরা কেড়ে নিতে দেবো না। আজকে বিশ্বব্যাপী যে প্রশ্নগুলো উঠেছে সেই প্রশ্নগুলো আবার জোরালো ভাবে উঠুন। বিশ্ব মঞ্চের কাছে আমাদের সেইটা আবেদন। সাথে সাথে আমরা এটাও বলব যে সাংবাদিক বন্ধুরা তারাও প্রকৃত সত্যকে তুলে ধরুন। প্রকৃত সত্যের সাথে আপোষ করবেন না। প্রকৃত সত্যকে যত সামনে নিয়ে আসবে ততই বলা যায় যে মানুষও সাহস পাবে। মানুষের ক্ষেত্রে আপনাদের ভূমিকা একটা বড় ভূমিকা। সব মিলিয়ে আসুন আমরা যে চাই যে ভারতবর্ষকে স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ একটি দেশের মধ্যেই আমরা রাখতে চাই, সেই জায়গাতেই আমরা থাকবো। ধন্যবাদ আপনাদের সকলকে, আপনারা এসেছেন। আশা করি আমাদের কথাগুলো আপনারা বলবেন। আমরা এটা দেখেছি বিভিন্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়
যে মেইন স্ট্রিম মিডিয়া তাকে হারিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়া তারা মানুষের মন জয় করেছে এবং মানুষকে তারা সত্য তুলে ধরে মানুষের কাছে তারা পৌঁছে গেছে কোটি কোটি মানুষের কাছে, যেটা মেইন স্ট্রিম পৌঁছতে পারে। এই ঘটনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার ফলে বহু কেন্দ্রে যে পোলিং ভোট এবং তার সাথে যে কাউন্টিং ভোট তার আমরা যে ভাড়া সেটা আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি 44,000-এর উপরে ভোট কয়েকটি আসনে মাত্র। সেটা যে ঘটনা কত হলো শেষ পর্যন্ত আর কোন কত হয়েছিল এর মধ্যে যে ভাড়া সেটাকে তুলে ধরা হয়েছে। ব্যবধানে দেখা গেছে দুবার এর জন্য তদন্ত করতে হবে। প্রথম দুবার 11 দিন পর 6% ভোট 1,70,00,000 কাছাকাছি এই যে ভোট এইটা যে এলো না হিসেবের মধ্যে, এইটাও হিসেব করতে হবে। চুপচাপ থাকলে হবে না, এই প্রশ্নগুলো সদুত্তর দিতে হবে। নির্বাচন কমিশনকে আমরা এই ব্যাপারে যথাযথ চাপ সৃষ্টি করার উদ্যোগ দেব। ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। যেগুলো নির্বাচন কমিশন সংক্রান্ত সেগুলো আবার আমরা নির্বাচন কমিশনকে চিঠি দেব, আর যেটা পুরো 20টা দাবি সেটা আমরা নতুন সরকারের কাছে লিখিতভাবে পাঠাচ্ছি। যে কোনো ধরনের সন্ত্রাস বা হিংসাকে আমরা নিন্দা করি এবং সেটা আমাদের রাজ্যেও অথবা বাইরে। আমরা সবসময় প্রশাসনের কাছে দাবি জানাবো যেন সেই হিংসাকে বন্ধ করতে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। না, নিশ্চয়ই বসে থাকবে না। আমরা তো দেখেছি যে প্রফুল্ল প্যাটেল মন্ত্রিত্ব শুধু পাননি তা নয়, ওনার বিরুদ্ধে 180 কোটি টাকা যেটা ইডি তদন্ত করছিল ওটাও ছাড় দিয়ে দিয়েছে। দেখুন, ইডি সিবিআই কে আপনি যদি নিজের মতো করে ব্যবহার করেন তাহলে কি হতে পারে তার উদাহরণ হচ্ছে মহারাষ্ট্র। আপনি দুটি আঞ্চলিক দলকে ভেঙেছিলেন যাদের বিরুদ্ধে ইডি সিবিআই কে প্রয়োগ করা হয়েছে এবং উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ার প্রমাণ করে দিলেন যে তারাই ঠিক ছিলেন। আসলে ইডি সিবিআই কে ব্যবহার করা হয়েছিল শাসকের স্বার্থে। যদি আপনার তদন্ত করতেই হয় তাহলে অবশ্যই প্রধানমন্ত্রী তো নিজে বলেছেন, আমি নাম করছি না, যে দুটি শিল্প গোষ্ঠীর কাছে ব্ল্যাক মানি আছে, তারা টেম্পো করে পাঠাচ্ছে। সেই দুটো শিল্প গোষ্ঠীর বাড়িতে ইডি যা, এটা দুর্নীতি না, প্রধানমন্ত্রী বলেছেন। সেটা তুমি বাকিদের জিজ্ঞেস করে করবে। আর কোনো প্রশ্ন নেই মনে হচ্ছে। আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বাদ গেছে, সেটা আমি একটু উল্লেখ করি। সেটা হচ্ছে এবারে নির্বাচনে রাম মন্দির একটা বিরাট ইস্যু ছিল। সেই ফয়জাবাদ অযোধ্যা যার অন্তর্গত, সেখানে বিজেপি পরাজয় হয়েছে। এটা মানুষের একটা বড় বার্তা। যাদের নিয়ে এত ধরনের উদ্যোগ, সেই মানুষরাই বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। শুধু তাই না, সাহসী বিরুদ্ধে মোদীর যিনি একেবারে পার্সোনাল
একজন ছিলেন মিশ্র, তার ছেলে দাঁড়িয়েছিল, সে এবারে তো এগুলো সব ইঙ্গিত দেয় যে শুধু উত্তরপ্রদেশের কিছু সিটে এসপি জেতা না, উত্তরপ্রদেশে সব থেকে যেটা বড় ইস্যু ছিল সেই ইস্যুতে নরেন্দ্র মোদী পরাজয় ঘটেছে এবং তার ভোট কমেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। খুব বিনীতভাবে মনে করিয়ে দিই, যেটা পূর্ণেন্দুদা আগে বলেছিলেন, যে নির্বাচনের আগে লাগাতার বিজেপির নেতারা বলেছিলেন যদি পশ্চিমবঙ্গের 35 পান তাহলে পশ্চিমবঙ্গের সরকার করে যাবে। যদি সেইটা ফলো করতে হয় তাহলে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের ইস্তফা দেওয়া উচিত আর মহারাষ্ট্রে একনাথ শিন্ডের ইস্তফা দেওয়া উচিত। দুটো রাজ্যে বিজেপি ভালো, মানে বিজেপি অনেক কম আসন পেয়েছে।